একবার দেখা পাব। শুধু এই আশ্বাস পেলে এই পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলা ক্রমে পাড়ি দেব। তোমাকে দেখেছি কবে, সেই কবে কোন বৃহস্পতিবার, আর 1,000,000,000 বছর হয় তোমাকে দেখি না। তবু শান্তি, তবু আনন্দ, তবু আনন্দ জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে। তবু শান্তি, তবু আনন্দ, তবু আনন্দ জাগে। নমস্কার, আমি শ্রী অসিত প্রামাণিক। জীবনের শেষ প্রান্তে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু এর আগেই আমার একটা ঘটনা ঘটে গেছে। আমার সহধর্মিণী ঝর্ণা চট্টোপাধ্যায় প্রামাণিক 2017 সালের 17 নভেম্বর প্রয়াত হয়েছে। তার স্মৃতি এখন আমি বই বেড়াচ্ছি, উপায় নেই, কারণ জীবন প্রান্তে এসে আমাকে তো চলে যেতেই হবে। তাই একটু স্মৃতিচারণা করে তার জীবনটাকে নিয়ে একটু আলাপ আলোচনা করে সময় কাটানো, এগিয়ে যাওয়া, এটাই। তোমারই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। আর তার কিছু কিছু ভাবনা ছিল, সে ভাবনাগুলো পরবর্তী সময় আমি কিছুটা হয়তো করতে পেরেছি, সবটা পারছি না। কারণ ওর ভাবনা ছিল শিশুদের প্রতি একটু বিশেষ দৃষ্টি দেয়া। তার সেই ভাবনা, তার ধারণাগুলোকে নিয়ে আমি যতটা পারি, বিশেষ করে যে শিশুদের সে ভালোবাসত, আমি কোনো কোনো শিশুকে যতটা পারি সাহায্যের হাত বাড়িয়ে দিই। আর কিছু বিশেষ সক্ষম যারা আছে তাদেরও প্রতি আমার এই আছে। তবে আমি এর সামনেই বলছি, ক্যামেরার সামনে, আমার ক্যামেরায়, যদি কেউ আমার কাছে কোনো রকম এই বিশেষ সহায়তার জন্য সাহায্য চান, আমি কিন্তু আমার স্ত্রীর স্বপ্ন পূরণের জন্যে আমি করবো, আমার সাধ্য মতো আমি করবো। হ্যাঁ, আমি আমার স্ত্রীর আজ স্মৃতিচারণায় যেটা সবচেয়ে সুখের বা ভালো বলতে পারেন, কিছু কিছু মানুষ আমার পাশে দাঁড়াচ্ছেন, আমাকে ভালোবাসা দিচ্ছে, সহানুভূতিও করেছে, তাদের সহানুভূতিও আমি পাই। তবে আমি আমার তরফ থেকে সেজন্য বলছি যে আমার স্ত্রীর স্মৃতিচারণায় তার যে ইচ্ছাগুলো ছিল সেগুলো আমি একটু একটু করে পূরণ করার চেষ্টা করব। এবং যে চলে গেছে, শুধু হয়তো আমার কাছে চলে গেছে এটা নয়, হয়তো খাতায় কলমে তিনি চলে গেছেন, কিন্তু তিনি সর্বত্রই আছেন। এবং বিশেষ করে তিনি পূর্ব রেলের কর্মী ছিলেন, এবং সেই সূত্রেও অনেক জায়গায় অনেক ঘুরতেও গেছেন, বেরিয়েছেন। অনেক ভাই, দাদা, রেল অফিসার বা ম্যানেজার, তারা অনেকেই ওকে ভালোবাসত, বোন হিসেবেই ভালোবাসত। কারণ ওর একটা জিনিস ছিল, যেটা হচ্ছে সবাইকে অল্প সময় আপন করতে পারতো এবং কারো বিপদ হলে নিজেকে ঝাঁপিয়ে পড়তো। এটা আমার ভালো লাগতো। হয়তো আমি অতটা পারি না, তবুও আমি অন্তত এটুকু বলবো, যদি কারো কোনো সাহায্যের হয়, আমার টেলিফোনে বাবার সাথে যোগাযোগ করবেন। এবং আজকের 2017 সালের 17 নভেম্বর চলে গেছেন, কিন্তু সেদিন থেকেই কিন্তু আমি তাকে ভুলতে পারিনি। কারণ
অনেক হয়তো বলবেন যে স্বামী স্ত্রীর মধ্যে তো এরকম হয়, সেটা নয়। ওর কতগুলো মানে জিনিস ছিল যেগুলো আমি ভুলতে পারিনি। কারণ যদি মনে করুন কারো কোনো হয়, শোনে যে আমাকে এই বিপদ হয়েছে, ও আমাকে কিছু জানাবে না, ও নিজেই চলে যাবে, গিয়ে চলে হয়তো রাত্রিবেলায় ফিরতে পারছে না, হয়তো আমাকে কল করে, তুমি কোথায়? না, অফিস থেকে অমুক জায়গায় এসেছি। এরকম আছে, অফিসে 2-4 জন আছে ছিলেন, তারা খুব ওকে দিদি হিসেবে শ্রদ্ধা করতো। আমার স্ত্রীর যে ভাবনা, তার যে চিন্তা, সেটুকু আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, করেও যাব। তবে খুব সরব ভঙ্গিমায় নয়, নীরবে এটা আমার করার এই কারণ হচ্ছে ও অনেক কিছু করে গেছে যেগুলো আমি পরে জেনেছি, যেটা নীরবেও করে গিয়েছে। যেমন ও নিজ তো মারণ রোগে চলে গেছে, কিন্তু একটি মারণ রোগগ্রস্ত শিশুকে ও যথেষ্ট সাহায্য দিয়েছিল। তারা পরে আমাকে বলেছে যে এই দিদি চলে গেল, কিন্তু বাস্তবটা মেনে নিতে হবে, বাস্তবকে তো এড়িয়ে যাওয়া যাবে না। সেগুলো বলতে গেলে আছে দুঃখ, আছে মৃত্যু, আছে যন্ত্রণা, ব্যথা, বেদনা, কিন্তু তবুও তার মধ্যে দিয়েই আমাদের এগিয়ে চলতে হবে। তার জীবন দর্শন, তার ভাবনা, হয়তো সেও খুব একটা ছিল না, আর জানি না আমি আমার পরিবারে এসে কতটা সুখ পেয়েছে কি না তা জানি না। তবে এটুকু আমি বলতে পারি যে অন্য স্বামী স্ত্রীর মধ্যে আমি শুনেছি যে খুব মিল অনেক কিছু থাকে। আমি সেটাই টিভিতে বলে তাকে ছোটো করবো না। তার নীরব ভালোবাসা, তার নীরব আমাকে সাহায্য করা, সেটা হৃদয় দিয়েই অনুভব করতে হবে। মুখে বলে 5 জনের কাছে শুধু করা যে হ্যাঁ ও ভালো ছিল তা নয়। তবে ওর অফিসের এবং আমার পাড়ার, মানে বিশেষ করে নন্দনপুর এবং সে কথা বলতে গেলে আমার আসল যে বাড়ি বাওয়ালি এবং বিল্লাপুর, এই জায়গাগুলোতে ও খুব ছিল, কারণ এখনও তো ওকে খুব ভালোবাসে তারা। তবে আমি এই ওর স্মৃতিটাকে নিয়ে এবং আমার মনে করি যে ও আমার কাছে এখনো জীবন্ত। আমার পরে হয়তো সেই স্মৃতিচারণা করতে গিয়ে এটুকু বলবো যে ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আর সেই চলে যাওয়া মানেই যে সব দুঃখ আমাকে দিয়ে গেছে বা সব দুঃখের মধ্যেই চলতে হবে তার, সেটাও নয়। আর তার কাছ থেকে যে শিক্ষা, ধ্যান ধারণা যেগুলো আমি পেয়েছি, এবং সত্যিকার কথা বলতে কি আমার যে ভুল ত্রুটি অনেক সময় চলার পথে হয়েছে, সেগুলো কিন্তু অনেক সময়তেই আমাকে সংশোধন করে দিয়েছে। এবং সংশোধন করে দিয়েছে মানে এই নয় যে আমি তার সেই জিনিসগুলো গ্রহণ করবো না, তাও নয়। সব কিছুই যখন যা বলেছে করেছি, এবং বিভিন্ন জায়গায় কোনো সময় বলতো অমুক জায়গায় আমার একটু ভালো লাগে, তো সেরকম জায়গাতেও আমি নিয়ে গেছি। তাদের সেখানে গিয়েও দেখেছি যে ওর নিজের যে ধারণাটা, তাদের যদি কোনো সাহায্য করা যায় সেটা সবসময় ছিল। এবং উনি তো রেলকর্মী, রেলের অনেক অফিসার সব সহযোগিতা করেছে। তবে এটা ঠিক যে ওনার কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি। সেই শিক্ষাগুলোকে তো এখনও পর্যন্ত সবার কাছে ছড়িয়ে দিতেও পারিনি, কিছু না, যতটা সম্ভব নিয়ে এগিয়ে যাচ্ছি। জীবনের প্রান্তিক সময় এসে স্ত্রী নেই, তার স্মৃতি অনেক কিছু মনে পড়ে, সেই ব্যাপার, এছাড়া নয়। তবু অনেককেই আমি বলবো যে আমি আমার স্ত্রীর কাছে যেমন ঋণী, অনেকের কাছেও আমি ঋণী। চলতে ফিরতে সমাজে আমারও বয়স্ক অনেকে আছে, তাদের অনেক দুঃখের কথা আমি জানি, যেটা আমার খুব ভালো লাগে না। আর তাদের সেই দুঃখের পাশে গিয়ে আমি সবসময় দাঁড়াতে পারি না, এটা আমার সমস্যা। কারণ অন্য একটা ব্যাপার রয়েছে, কারণ অন্য কোনো পরিবারে গিয়ে তাদের বৃদ্ধ বৃদ্ধাদের আমি হঠাৎ সাহায্য করতে যাবো, এটা আমাদের সমাজে এখনও সেভাবে হয়নি। এটা আমার ব্যক্তিগত ধারণা, আমার মনে হয় এটার একটু পরিবর্তন হলে ভালো হয়। জীবনের শেষ প্রান্তে এসে আমি একটা জিনিস অনুভব করি বা বুঝি, সেটা হচ্ছে যে স্বামী স্ত্রীর চলার পথে প্রথম থেকে আর দীর্ঘ আমার এই 48 বছরের যে জীবন, তাতে অনেক বাধা বিপত্তি এসছে, অনেক কিছু
দুঃখ হয়তো পেয়েছি, তবে আমি স্ত্রীর কাছে না, পারিবারিক ব্যাপারে। তো সেগুলো নিয়ে এখন আর ভাবতে চাইছি না, কারণ ওকে দেখেছি ও একটু এই সমস্ত জিনিসের বাইরে দুঃখ পেলেও প্রকাশ করতো না, সেগুলো প্রকাশের ধার দিয়েও যেত না। আর সবচেয়ে যেটা সেটা হচ্ছে যে চলে যাওয়ার পরে আজকে আমি বুঝতে পারছি যে এইখানে এসে একজনকে হারালে কীভাবে তার জীবন চলে। তো আমি আমার যারা আছেন এই সংস্থা থেকে ওইটুকুও বলবো যে সবসময় অপরের ভালো, অপরের চলার পথে তাদের যে জীবনধারা সেগুলোকে একটু লক্ষ্য করলে, যেগুলো ভালো সেগুলোকে নিয়ে চললে আমার মনে হয় ভালো হবে। কারণ আমরা তো সবসময় সব কিছু ভালো করতে পারি না, চেষ্টা করলেও হয়তো হয় না। আবার আমরা অনেক সময় নিজেদের সুবিধার দিকে তাকিয়ে যদি দেখা যায় যে অন্যের সুবিধা হচ্ছে, সেখান থেকেও আমরা সরে আসতে পারি, যেটা আমাদের, বিশেষ করে আমার কাছে এটা মনে হয় অত্যন্ত দুঃখজনক বা বলতে পারি নেতিবাচক ব্যাপার হয়ে যায়। যে কারোর কোনো সাহায্য করতে গিয়ে নিজের কিছু একটু হলেই আমি পিছিয়ে আসবো, এটা কিন্তু আমি মনে করি না। সবার মনে হয় এগিয়ে আসা উচিত, যদি পারে যায় যতটুকু সাহায্য করা যায় করলে আমার মনে হয় সমাজের অনেকেই অনেক উপকার হতে পারে, ভালো হতে পারে। আর সমাজের মধ্যে তো আমাদের দিয়েই চলতে হবে। আমার প্রয়াত স্ত্রীর স্মৃতিচারণা করতে গিয়ে আজকের আমি যেটা অনুভব করছি, এটা আমার মনে হচ্ছে যে প্রতিটা মানুষের জীবনের ক্ষেত্রে তার দুঃখ আনন্দ থাকবে, তবে দুঃখটাকে সরিয়ে সমাজের জন্য যদি সে কিছু মানে আনন্দ ভাগ করে দিতে পারে এবং তাদের সাথে ভাগ করে নিতে পারে, তাহলে আমার মনে হয় সেটা ভালো। কারণ আমি এটুকু মনে করি যে আমার খাওয়ার বা পড়ার মানে অন্য কষ্টের কোনো ভাবনা নেই, কারণ জীবন হয়তো বেশি নেইও, তবুও নেই। তো যাদের নেই তারা যদি মনে করেন যে আমার একটু সাহায্য পেলে, এবং সেটা নীরবে, মানে টিভিতে বলছে মানে এই নয় যে সোচ্চার হয়ে আমি অমুক তমুক, সেরকম কিছু নয়। দু চারজনকে জানি যারা এ করে, কিন্তু না, আমি নীরবে যদি কারোর কোনো উপকারে লাগি, আমি সেটা নিজেকে মনে করবো ধন্য, এবং তারাও আমার কাছে এটা পাঠাতে পারে, আমি সেটা সাদরে গ্রহণ করব। কারণ এটা আমার স্ত্রীর একমাত্র ছিল, উদ্দেশ্য ছিল, এবং ওকে দেখেছি আমার থেকে অনেক বেশিও এই ব্যাপারে উদ্যোগী। ঝর্ণা, তুমি কোথায় আছো আমি জানি না, তবে আমার একটা ধারণা আছে বা অনেকেই আছে যারা ওই মনে করে যে মানুষের মৃত্যু নেই, মানুষ থাকে, সে কোথায় আছে, কোন জায়গায় আছো তুমি আমি জানি না, কিন্তু আমার মনে হয় হয়তো আমার কাছাকাছি আছো, শুনছো যে আমি আমার সম্বন্ধে হয়তো অনেক কিছু বলছি। না, আমি শুধু আমার নয়, আমি তোমারটাও বলবো, কারণ তোমার ধ্যান ধারণা, তোমার ভালোবাসা আমাকে আজকে এই জায়গায় নিয়ে এসছে। তুমি যখন এসেছিলে তখনও খুব সংগ্রামের মধ্যে দিয়েই তোমাকে আসতে হয়েছিল। কারণ এক্ষেত্রে হয়তো একটা কথা বলা, হয়তো আজকের সমাজে দাঁড়িয়ে আজ থেকে এত বছর আগে তুমি জাতপাত বিশ্বাস করোনি, বর্ণ বিশ্বাস করতে না। যদিও তুমি চট্টোপাধ্যায় পরিবারে জন্মগ্রহণ করেছিলে, তো তোমার কাছে মিলিনি, কারণ তোমার এই তখনকার মতো সময়ে উদার মানসিকতা এবং দুহাত বাড়িয়ে দিয়ে আবার আপন করে নেওয়া, জাতি বর্ণ নির্বিশেষে ভালোবাসা, এটা খুব কমই আছে। এবং আমি আমার এই জীবনের শেষে এসে দুঃখ যন্ত্রণা যাই থাকুক, আমার নাতি নাতনি, দুই বৌমা, দুই ছেলে, এদের নিয়ে মোটামুটি বলতে গেলে আমি সুখে আছি। কারণ একটা কথা বলি, অর্থনৈতিক ব্যাপারটা আমার খুব প্রিয়া দেয় না, আমার প্রয়োজনে খুব সামান্য, কারণ আমি একটু ব্যারাকটারাই এই, আর এদের নিয়েই থাকি। আমার দুই বৌমা, দুটো নাতনি, একটা নাতি, এবং আরও আমার ভাইটাই, ওই ভাই বৌমা এরাও অনেকে আছে। এদেরকেও আমার স্ত্রী, প্রায়ত স্ত্রী কিন্তু যথেষ্টই ভালোবাসত, শ্রদ্ধা করতো। তাই ঝর্ণা, আজ তোমার কাছে আমি ঋণী। আর ঠিক ভালোবাসার কথাটা ঠিক আমি এই মুহূর্তে
বলতে পারবো না, কারণ তোমার ভালোবাসা ছিল অত্যন্ত নীরব। নীরব এই কারণে একটা জিনিস খুব একটু বলছি, হয়তো হয়তো ঠিক নয়, তোমার বাবা আমার প্রতি খুব দেখায়নি, কিন্তু তুমি দেখিয়েছো। এবং তবে হ্যাঁ, শেষ মুহূর্তে কিন্তু তোমার বাবা আমাকে একটা আশীর্বাদ করে গিয়েছিল, বলেছিল সেই সন্ধ্যাকে নিয়ে সুখে থাকো। আমি তো তোমার এতে করতে পারিনি, কারণ আমার উনি রেলের অফিসার ছিলেন। তো যাই হোক, তো ওনাকেও আমি শ্রদ্ধা করি, এখনও আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি কেননা তোমার বাবাকেও, কারণ তোমার বাবা আমার পিতৃতুল্য। আর আমার বাবা তো নেই, আমার বাবা অনেক আগেই মারা গেছে। ঝর্ণা, এই আমার জীবনের শেষ প্রান্তেও আমি মনে করি তুমি আমার স্মৃতিতে অমর, তুমি আমার পাশে আছো, থাকবেও। কারণ তোমার কাছে আমি যে ভালোবাসার ঋণী, এটা তো আর শোধ করার মতো কোনো জায়গা নেই আমার, তেমনও কিছু নয়। এই একটু স্মৃতিচারণা, একটু তোমাকে ডেকে একটু করা, যাতে অন্তত তুমি দূর থেকে যে আকাশপথে থাকো বা কোথায় আমি জানি না, সেখান থেকে অন্তত চেনো যে তোমাকে আমি এখনো ভুলিনি। নমস্কার, আমি জিল্লি প্রামাণিক। আমার শ্রদ্ধেয় মাতা ঝর্ণা দেবী। আমি আজকে ওনাকে নিয়ে কিছু বলবো। আমার আজকের দিনে এসে দাঁড়িয়ে আমার এই সংসারের উপরে কোথাও একটা মনে হয় যে আমার যেন একটা ছাতার অভাব। সেখানে থেকে কিছু আবেগ, ভালোবাসা, অনুভূতি সবটা নিয়ে আমি মার সেই স্মৃতিচারণটা করছি। আর আমি আজকে মাঝে মাঝে খুব ফিল করি যেন কেউ একটা নেই, মানে মা নেই, যে এই মায়ের বকাঝকা, এই আবেগটাও মাঝে মাঝে খুব দরকার পড়ে। সেখানে আমি আমার শ্বশুরমশাইকে দেখি, মানে আমার বাবা, সত্যিই বলতে উনি আমাকে মায়ের সেই জায়গাটা কোনোদিন বুঝতে দেননি। মায়ের ফাঁকা জায়গাটাও সম্পূর্ণভাবেই ভরাট করে আছেন উনি। তারপর এসেছে মায়ের পরবর্তী শূন্যস্থান পূরণ করার জায়গায় আমার মেয়ে, আমার ছোট্ট কন্যা আয়েশি প্রামাণিক। তো আমি যখনই একা ফিল করি বা কখনো কোনো কিছু জন্য মানে মনে মনে খুব কষ্ট পাই, তখন মাকে মনে এটাই ভাবি যে একটু ডিমান্ড করি, মা কোথাও একটা থাকলে মনে হয় আজকে ডেটে দাঁড়িয়ে আমি ওই গ্যাপটা পূরণ করতে পারতাম। যেখানে বাবাকে দেখে খুব নিজের একটা স্পিরিট পাই যে বাবা আজকে ডেটে দাঁড়িয়েও মানে পুরোপুরিভাবে ভেঙে পড়েননি, সম্পূর্ণভাবে বাবার স্নেহের হাত, ভালোবাসা, বকাঝকা সবটাই আমাদের উপরে রয়েছে। অন্যায় করলে মাঝে মাঝে বকে, আবার যখন ভালো হয় তখন মানে ভালো সম্পর্ক বা আমাদের মধ্যে সমস্ত কিছু মানে যা কিছু আলোচনা বিষয়বস্তু সব কিন্তু বাবার সাথেই হয়। তো সেই জায়গা থেকেই বলবো, বাবাকে দেখেছি, বাবার কাছ থেকে শোনা যে বাবা কিন্তু বিজাতীয় তে বিবাহ করেছিলেন, মতে বিবাহ করেছিলেন। সেখান থেকে অনেক সমস্যায় বাবার জীবনে এসেছিলেন, প্রতিকূলতা এসেছিলেন, কিন্তু বাবা সেটাকে কাটিয়ে মামুনিকে ঘরে নিয়ে এসেছেন। মামুনি মানে আমার মা ঝর্ণা দেবী, আমি ওনার কথাই বলছি। তো সেভাবে ঘরে নিয়ে এসেছেন। সেই সমস্ত কিছু মেনে বাবা মাকে নিয়ে কিভাবে ঘরে সংসার করেছেন বা সমস্তটা আমি বিয়ের পরে এসে শুনেছি, কারণ আমি খুব কম সময় মাকে পেয়েছিলাম, মাত্র 3 বছর। তো যেইটুকু পেয়েছি ওনার ওই স্নেহের আশীর্বাদ, ভালোবাসা সবটাই আমি পেয়েছিলাম। ওইটুকু নিয়ে আমি আমার জীবনের পাথেও হয়ে চলছি। আর আপনাদেরকে এইটুকুই মানে আপনারা সবাই ভাববেন আজকে যে কেনই বা আমি আমার এই শ্রদ্ধেয় মাতাকে নিয়ে এখন এটা বলছি বা এই সমস্ত কথা বলছি, এগুলো হয়তো একান্তে একটা জ্ঞানের মতোই আপনাদের শোনাবে। কিন্তু এইটুকুই বলা যে বাবা মা কারোর চিরদিন থাকবেন না, থাকেনও না, কিন্তু যখন সত্যি চলে যান, যখন থাকে, যখন বকাঝকা করে, তখন আমরা ফিল করি যে হয়তো খুব খারাপ কিছু লাগছে আমাদের, কিন্তু যখন চলে যান সেই গ্যাপটা আর কেউ পূরণ করতে পারে না। কোনো শূন্যস্থান পূরণ করা যায় না, বাবা মার শূন্যস্থান কোনোদিনই পূরণ করা যায় না। তো সেটাই বলবো যে যদি আপনারা কখনো বা মানে অন্য কিছু রকম চিন্তাভাবনা করে থাকেন বাবা মাকে নিয়ে, যেগুলো আজকের দিনে হচ্ছে চারিদিকে, বৃদ্ধাশ্রম বলুন বা অন্য কিছু বলুন, সেই জায়গাটাকে বাদ দিয়ে আমি বলবো যে কটা দিন আপনারা পাবেন বাবা মার সাথে আনন্দে হেসে খেলে কাটান, কারণ ওই সময়টা চলে গেলে আমার মনে হয় না আর ওই সময়টা ফিরে পাওয়া যাবে। নমস্কার, আমি আয়ুষী রহমান। নুরদাম দিনী নান্দিতা মেদিনী বিশ্ববিদ্যালয়
নন্দনুতে গিরিধারাবিন্দ শিরোধিনী বাসিনী কৃষ্ণমুরাসিনী কৃষ্ণনুতে ভগবতে শ্রীতন্তাত দম্বিনী তন্তাত দম্বিনী বলিত হে জয় জয় মে হনি শাসমর্তিনী লঙ্গত পচ্ছিনী শৈলচিত্তে। নমস্কার, আমি অনিন্দ্য প্রামাণিক। মায়ের প্রণয়ন দিবসে মায়ের স্মৃতিচারণা করতে গিয়ে অনেক কিছুই মনে পড়ে যায়। তো এখন আমার 34 বছর বয়স। 27 বছর বয়সে মা প্রয়াত হয়েছিলেন। তো আমার মা যেহেতু রেলের কর্মচারী ছিলেন, তো মর্নিং ডিউটি ইভিনিং শিফট দু ধরনেরই করতো। তো ছোটোবেলা থেকে অনেক রকমের স্মৃতি রয়েছে, তবে খুব একটা যে গাঢ় স্মৃতি মাকে নিয়ে আজ অব্দি স্মৃতিচারণা করতে গিয়ে আমার মনে পড়ে, সেটা খুঁজতে হয় আমার, সত্যি কথা বলতে। কারণ হয় মা, আমি যখন ঘুম থেকে উঠতাম দেখতাম মা মর্নিং ডিউটিতে চলে গেছে, আমি স্কুলে যেতাম, বা স্কুল থেকে যখন ফিরতাম মা ইভিনিং ডিউটিতে 10টার সময় বাড়ি ফিরতেন, তখন আমি ঘুমিয়ে পড়তাম। তো সেই ক্ষেত্রে যে কটা ছুটির দিন পাওয়া গেছে বা মার সাথে সময় কাটিয়েছি, বছরে একবার দুবার ঘুরতে গেছি আমি, মা, বাবা, তো সেই সমস্ত স্মৃতিগুলো আজও স্মৃতিচারণা করি। সেই স্মৃতিচারণা করতে গিয়ে মনের মধ্যে আঘাত তো আসেই। তো মায়ের আর কি এন্ড অফ দ্য রিটায়ারমেন্ট, যখন মায়ের আর কি সেই ঘর গোছানোর সময়টা এলো, মানে ঘরে থেকে বিশ্রাম নেওয়া বা আমাদের সাথে থাকার সময়টা এলো, তখনই মা মারণ রোগে আক্রান্ত হলেন। তো আমাদের সেই সময় সাউথ ইন্ডিয়া ঘুরতে যাওয়ার কথা ছিল। তো আমি বাবা ঠিক করলাম যে একবারে এখানে না ট্রিটমেন্ট করে ভেলোর নিয়ে যাই, কারণ যেহেতু সাউথ ইন্ডিয়া যাচ্ছিলাম, ওদিকে ট্রেনের টিকিট পাওয়া খুব কষ্টের। তো গেলাম। তো যখন মার ধরা পড়লো একদম 4 স্টেজ ক্যান্সার, তো সেখান থেকে আমার মাকে নিয়ে ফেরত এলাম কলকাতায়। কলকাতা থেকে আবার মুম্বাই গেলাম। মুম্বাইতে যাওয়ার পরেও সেখানে 1 বছরের মতো ট্রিটমেন্ট করা হলো। মোটামুটি সুস্থ ছিলেন, যেহেতু এই রোগটা নিয়ে আমাদের কোনো ধারণাই ছিল না যে এত ভয়ঙ্কর মারাত্মক হতে পারেন। কিছু কেমো চললো 6টা সাইকেলের মতো, চলার পরে মা মোটামুটি সুস্থ হলেন। আমরা ভাবলাম এবার ঘরে নিয়ে আসা যাবে। তো হঠাৎ করে মা নিউমোনিয়া আক্রান্ত হলেন, কিন্তু তারপরে আর শেষ রক্ষাটা করা গেল। যাই হোক 3 মাস ঘরে নিয়ে আসলাম, খুব কষ্টে ছিলেন। মানে সেই ভয়ঙ্কর দৃশ্য যাদের বাড়িতে এই রোগ হয় একমাত্র তারাই জানে। আর এত ব্যয়বহুল এই রোগ, সাধারণ মানুষের পক্ষে এই রোগ টানা সম্ভব নয়, কারণ এত দামি ওষুধ, মানে আপনার সেই যে যন্ত্রণা আর কি বলবো, মরফিন একটা মানুষ, সাধারণ মানুষ যদি 10 mg মরফিন একদিন খায়, তার রেস্ট থাকে 3 দিন। তো সেই জায়গায় মাকে 3টে করে মরফিন দেওয়া হতো, তারপরেও মার সেই যন্ত্রণা কমতো না। তো যাই হোক সেই যন্ত্রণা কাটিয়ে মা পরলোক গমন করলেন। তো সেই জায়গা থেকে অন্তত সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি খুশি হয়েছি, বাট মা চলে গেছে সেটার জন্য আমি খুশি না। সেই যন্ত্রণা যেটা উনি পেতেন সেটা চলে গেছে, আমি খুশি, বাট মা চলে গেছেন এটা আমি খুশি না। তো যাই হোক মার স্মৃতিচারণা করতে গিয়ে মাঝে মাঝেই মনে পড়ে, আজ অব্দি আমার টেবিলে বা আমার যে কোনো জায়গায় মায়ের ছবি থাকে, দেখি। যাই হোক মা সাধারণ জীবনযাপন করতেন, খুবই অত্যন্ত সাধারণ জীবনযাপন। তো প্রকৃতির নিয়ম অনুযায়ী মা হয়তো চলে গেছেন, কিন্তু মা কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটির সাথে যুক্ত ছিলেন। রেগুলার ব্লাড ডোনেশন ক্যাম্পে উনি যেতেন, রেগুলার ব্লাড দিতেন। আর মায়ের ব্লাডটা ছিল ও নেগেটিভ, যেটা দুর্লভ আর কি। তো সেই ক্ষেত্রে মা রেগুলার ওয়াইজ ব্লাড ডোনেট করতেন যেখানেই ক্যাম্প হতো। তো আরও অন্যান্য অ্যাক্টিভিটি, যেমন গরিবদের সাথে মা কিছু সাধারণভাবেই যুক্ত ছিলেন, তাদের দান ধ্যান অনেক রকম কাজেই যুক্ত ছিলেন। তার স্মৃতিচারণা করতে গিয়ে আমরা যেমন প্রত্যেক বছর তাকে স্মরণ করি, বা ওটা তো শুধুমাত্র কাগজের মাধ্যমে করি, এবার রেগুলার ওয়াইজ তাকে স্মরণ করা বা তাকে মনে রাখা, তার থেকে অনেক কিছু শিখেছি। ইভেন মা চলে যাওয়ার পর বাবা যেমন একা হয়ে পড়েছেন, বাট তার যে একাকিত্ব বোধটা, সেটা একটা ফ্যামিলির মধ্যে থেকে তাকে বুঝতে না দেয়া, সেটাও একটা অনেক বড় ব্যাপার। যে একটা মানুষের সাথে তিনি 30 বছর 35 বছর ছিলেন, সেই মানুষটা চলে যাওয়ার পর একটা ফিলিংস আসেই যে বাড়ির পাশে যার পাশে তিনি থাকতেন সারাক্ষণ, যার হাত ধরে তিনি চলতেন, তিনি নেই। তো সেই ক্ষেত্রে তাকে যেমন আগলে রাখা আমাদের দায়িত্ব, আপনারাও আপনাদের বাবা মাকে আগলে রাখুন, তাদের সাথে সারাক্ষণ থাকুন। যার বাবা আছে, কারো মা আছে, যার নেই, ঠিক আছে, বাট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সবার সাথে মানুষের মধ্যে থাকুন, মানুষের উপকারে সাহায্য করুন, মানুষের পাশে থাকুন। কিছু অন্তত সোশ্যাল রেসপন্সিবিল বা গরিব মানুষদের পাশে থাকুন, যা যতটুকু সামর্থ্য। কোনো ভিখারি দেখলে ট্রেনে যাবেন, দেখবেন অনেকের হাত নেই, অনেকের গা পুড়ে গেছে, যতটা পারবেন সাহায্য করুন। কারণ
সেই ক্ষেত্রে তো সবাই সাহায্য করতে পারবে না বা আপনি তাকে জায়গা দিতে পারবেন না। যতটা পারবেন সেটুকুনি সাহায্য করুন, মানুষের পাশে থাকুন, সমাজের মধ্যে থাকুন। এই সমাজ আজকে আমাদের অনেক কিছু দিয়েছে, আমরাও চাই যে সমাজে উপকারের জন্য কিছু অন্তত করি। আর একটা জিনিস স্পেশালি, গাছ লাগান, গাছ বাঁচান, কারণ অক্সিজেন বা পলিউশন আমাদের সমাজের মধ্যে প্রচণ্ড বাড়ছে, গ্লোবাল ওয়ার্মিং। কারণ আমি রিসেন্টলি পাহাড়ে গেছিলাম, সেখানে দেখলাম ডিসেম্বর পড়ে গেছে, সেখানে এখনো বরফ পড়েনি। এটা একমাত্র গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। যেখানে ফার্স্ট মান্থ অফ নভেম্বর বা এন্ড অফ অক্টোবর থেকে বরফ পড়তো, সেখানে আজকে ডিসেম্বর চলছে, এখন কিন্তু বরফ পড়েনি। আছে দুঃখ আছে মৃত্যু, তবু শান্তি, তবু আনন্দ, তবু আনন্দ জাগে। আছে দুঃখ